দর্শক, অনেক জল্পনা কল্পনা রয়েছে এই যে সামনে নির্বাচন এবং নির্বাচনের পরে বর্তমান সরকারের কার্যকাল শেষ হচ্ছে, নতুন সরকার আসছে, নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে বর্তমান সরকারের আর কেউ কোনো দায়িত্বে থাকছেন না। সেই হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনূসও সরকারের কোনো দায়িত্বে থাকছেন না, দেশের কোনো দায়িত্বে থাকছেন না। সেরকম মুহূর্তে প্রফেসর ইউনূস কি করবেন, কোন কর্মে লিপ্ত হবেন, এই আলোচনা যেমন রয়েছে তেমনি এই আলোচনাও রয়েছে যে প্রফেসর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। পরবর্তী যে সরকার আসবে, যে জোটের সরকারই আসুক, বিএনপি জোটের সরকার কিংবা জামাত জোটের সরকার, যে জোটের সরকারই আসুক না কেন, প্রফেসর ইউনূসকে কি রাষ্ট্রপতি বানাবেন তারা? পরবর্তীতে আমরা দেখব যে 5 বছর মেয়াদের জন্য প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা থেকে এবার রাষ্ট্রপতি হচ্ছেন, কিংবা রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তিনি আগ্রহ প্রকাশ করবেন কতটা। এরকম আলোচনার মধ্যে আজকে অবশেষে কিছুটা আঁচ করা গেল যে প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে কি করবেন, কি করতে চান, সেই ব্যাপারে একটা স্পষ্ট ভাষ্য তিনি দিয়েছেন, যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। কি করতে চান প্রধান উপদেষ্টা নির্বাচনের পরে দায়িত্ব পালন শেষে? চলুন একটু জেনে দেখি এই ইন্টারেস্টিং ব্যাপারটা। কি করতে চান তিনি, কি তার লক্ষ্য? থাকবেন দর্শক। বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে এবং সেই আলোচনার সূত্রপাতটা হয়েছে গত বছর লন্ডনে বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়, সেই বৈঠকের পরে আলোচনা এবং গুঞ্জন তৈরি হয় যে বিএনপির সঙ্গে একটা সমঝোতা হয়েছে। বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে, রাষ্ট্রপতি হিসেবে প্রফেসর ইউনূসকে রাখবেন। এই আলোচনা অনেকে করেছেন, আবার এই আলোচনাও অনেকে করেছেন যে এখন যতটা পাওয়ারে আছেন প্রফেসর ইউনূস, রাষ্ট্রের সমস্ত পাওয়ার তার হাতে, কিন্তু রাষ্ট্রপতি হলে তো ঠুটুর জগন্নাথ। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে ঠুটুর জগন্নাথের মতো, সই করা ছাড়া, কাগজে সই করা ছাড়া প্রকৃতপক্ষে তার কোনো ক্ষমতা নেই। প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড ক্ষমতাবান একজন মানুষ থেকে ঠুঠু জগন্নাথে পরিণত হতে চাইবেন কি প্রফেসর ইউনূস? সেটা যেমন একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং এত পাওয়ারফুল একজন মানুষকে বিএনপি নির্বাচনের পরে তাকে কি রাষ্ট্রপতি হিসেবে নিরাপদ মনে করবে? বিএনপির জন্য কি প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে নিরাপদ হতে পারবেন কিংবা নিরাপদ মনে করবে বিএনপি? এই আলোচনাগুলো ছিল। আবার যখন এনসিপির সঙ্গে জামাতের জোট হলো, তখন মনে হচ্ছে যে যদি জামাত জোট নির্বাচিত হয়, এনসিপি জামাত জোট যদি নির্বাচিত হয়, তাহলে এই জোট সরকার ক্ষমতায় গেলে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারেন, সেই সম্ভাবনা প্রচণ্ড। এরকম দুই আলোচনা যখন রয়েছে, তখন আজকে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ নিয়ে প্রেস কনফারেন্স করেছেন বাংলাদেশ প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই প্রেস উইংয়ের প্রেস কনফারেন্স থেকে আজকে জানানো হলো যে প্রধান উপদেষ্টা এই দায়িত্ব পালন শেষে কি করবেন, কি করতে চান, এরকম একটা নিউজও করেছে বাংলাদেশের গণমাধ্যম এনটিভি শিরোনামটা দেখে নিতে পারেন। আকি আবের সঙ্গে ছবি সহ প্রধান উপদেষ্টার, তারা বলছে নির্বাচনের পর কি করবেন ডক্টর ইউনূস, জানালো প্রেস উইং। বাসসের তরফ দিয়ে এই খবরটা এনটিভি দিচ্ছে। এনটিভি যখন এই খবরটা দিচ্ছে, সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা 3টি কাজ করবেন, 3টি কাজের উপরে গুরুত্ব দেবেন। পরবর্তী কর্মপরিকল্পনা, সেই পরবর্তী কর্মপরিকল্পনায় তার 3টি বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে, সেই ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি জানান। দ্বিতীয়ত
কিন্তু যে প্রথম পরিকল্পনা যেটা তিনি জানালেন সেটা মানে সেটা করতে হলে তো তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, রাষ্ট্রের দায়িত্বে থাকতে হবে, সেটা প্রধানমন্ত্রী হিসেবে হোক আর রাষ্ট্রপতি হিসেবে হোক। ওটা তো রাষ্ট্রের কর্ম, ওটা তো তার ব্যক্তিগত কর্ম নয়। কিন্তু প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন শেষে কি করবেন এই তালিকায় ওই ডিজিটাল স্বাস্থ্যসেবার ব্যাপারটা কেন আসলো? গত 16-17 মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজ করার তো একটা অপশন ছিল, সেই কাজ কিন্তু গত 16-17 মাসে এই সরকারকে করতে দেখিনি। স্বাস্থ্য উপদেষ্টার পদে একজন যে আছেন এটাও আমরা খুব কম টের পেয়েছি। দ্বিতীয়ত বলা হচ্ছে তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে ডক্টর ইউনূস জানিয়েছেন, অর্থাৎ তরুণদের নিয়ে তিনি কাজ করবেন। তৃতীয়ত এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এই তিনটি কথা বলেছেন। এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রম অর্থাৎ তার এনজিও সংক্রান্ত যে সকল কার্যক্রম তিনি করেন সেগুলো করবেন, তরুণদের উন্নয়ন তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম সেগুলো করবেন, আর ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে তিনি কাজ করবেন। ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে ব্যক্তি পর্যায়ে কিংবা মানে বেসরকারি পর্যায়ে কাজ করার কতটা অপশন রয়েছে সেটা যদিও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এখান থেকে আরও জানানো হয়েছে যে এই দায়িত্ব পালন শেষে মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা ডক্টর ইউনূসের, সেটাও জানিয়েছেন তিনি। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। সেই আলোচনাও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা কিংবা পাওয়ারফুল একটা জায়গায় না থাকলে বাংলাদেশের পক্ষে তো সেই আলোচনাটা তিনি করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট, তিনি ডিজিটাল স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবেন। দ্বিতীয় পয়েন্ট, তরুণদের উন্নয়ন নিয়ে কাজ করবেন, তরুণ উদ্যোক্তা তৈরির কাজ করবেন। যে উদ্যোক্তা তৈরির কাজ এবং তরুণদের বিনিয়োগ, তরুণদের জন্য বিনিয়োগ, দেশের জন্য বিনিয়োগ, এরকম বহু কথা আমরা গত 16-17 মাস ধরে শুনেছি। প্রথমটা ডিজিটাল স্বাস্থ্য সেবা নিয়ে কাজ। এই কাজগুলো কিন্তু করতে হলে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে। তাহলে কি ব্যাপারটা এরকমই হচ্ছে যে আগামী নির্বাচনের পরে সত্যি সত্যি দুই জোটের যেই জিতুক না কেন এই দুই জোটের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে যে বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং এই দুই জোট যেই নির্বাচিত হোক তারাই প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন? সেদিকেই কি যাচ্ছে? আর সেদিকে যাওয়াটা বিএনপির জন্য কতটা ঠিক হবে, কতটা গুরুত্বপূর্ণ হবে, কিংবা বিএনপির জন্য ব্যাপারটা কতটা নিরাপদ হবে সেটা যেমন প্রশ্ন, তেমনি জামাত এনসিপি জোটের ব্যাপারেও নানা রকমের প্রশ্ন আছে। মানে একটা আলোচনা রয়েছে যে জামাত জোট যদি ক্ষমতায় যায় তাহলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হতে পারে এবং সেই ক্ষেত্রে নাহিদ ইসলামকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হয় তাহলে নিশ্চিত করেই জামাতের আমির হয়তো প্রেসিডেন্ট হতে চাইবেন। মানে এত বড় একটা বিজয়ের পরে রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবেন না জামাতের কোনো নেতা, এটা তো হতে পারে না। সব মিলিয়ে ব্যাপারগুলো কনফিউজিং, এখন পর্যন্ত ব্যাপারগুলো ক্রিস্টাল ক্লিয়ার না। দর্শক, আপনি কি অনুমান করতে পারেন দায়িত্ব এই পালনের শেষে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়ে কোনো একটা জায়গায় থাকবেন? কোনো একটা জায়গা মানে তো অবশ্যই রাষ্ট্রপতি, তাছাড়া আর কোনো অপশন নেই। নাকি তিনি তার নিজের কাজে ফিরে যাবেন, যে কাজ গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ কেন্দ্রিক তার যে কাজ সেই কাজে ফিরে যাবেন এবং হয়তো বাংলাদেশে থাকবেনও না, বিশ্বব্যাপী ঘুরে বেড়াবেন, বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করবেন, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব চাইলেই তো তিনি পাবেন। ইতিমধ্যে তার অনেক দেশের নাগরিকত্ব থাকার ব্যাপারেও বহু আলোচনা হয়েছে। নাগরিকত্ব তার জন্য কোনো ব্যাপার না। এখন ব্যাপার হচ্ছে যে জীবনের পরবর্তী অংশটা তিনি কিভাবে ব্যয় করতে চান। আজকে প্রেস উইং থেকে যেটা বলা হলো সেটাই তার শেষ ভাষ্য, নাকি আরও কিছু পরিকল্পনা আছে সেটা হয়তো সময়ই বলে দেবে। ডক্টর ইউনূস সরকার পতনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, শুধু ধাক্কা দিলেই পড়ে যাবে। কিন্তু ধাক্কাটা দিবে কে? এই বিএনপি ডক্টর ইউনূসকে এখন জোর করে টিকিয়ে রেখেছে। কেন টিকিয়ে রেখেছে? একমাত্র 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। তা না হলে ডক্টর ইউনূসকে
একটা ধাক্কা দেওয়ার সাথে সাথে ডক্টর ইউনূস সরকার পড়ে যাবে। তবুও কিন্তু আশঙ্কা আছে, ডক্টর ইউনূস সরকার এই 17 মাসে বাংলাদেশে যে পরিস্থিতি করেছে, রাজপথের মধ্যে লাখ লাখ মানুষ নেমে আসার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসার আশঙ্কা আছে? তার প্রথম কারণ হচ্ছে মানুষ এখন খেতে পারছে না, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে খাবে কি করে, খানা বাসায় নিয়ে গেল, টাকার কারণে গ্যাস কিনতে পারছে না, গ্যাসের এমন দাম। বাসার মধ্যে সকলের এখন পরিস্থিতি ভয়াবহ। শুধু তাই নয়, ইলেকট্রিসিটি এখন প্রত্যেকটা জায়গায় গেলে আর সহজে আসে না। ঢাকা সিটির মধ্যে এমন পরিস্থিতি, যার সাথে কথা হয় তারা বলে ভাইয়া কারেন্ট গেলে এখন 2-3 ঘন্টার আগে কারেন্ট আসে না। ঢাকা সিটির মধ্যে যদি এই পরিস্থিতি, সারা বাংলাদেশে কি অবস্থা? বাংলাদেশে এখন গ্যাস নাই, কারেন্ট নাই, বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের দাম বাড়তি এবং বিভিন্ন জায়গায় গুম হত্যা চলছেই। কে কাকে কখন গুলি করে মেরে ফেলবে কারো জানা নিরাপত্তা নাই। এই দিক দিয়ে সাউয়া হাদিকে নিয়ে সবাই পড়ে আছে, দেশের মধ্যে এক গন্ডগোল লেগে আছে। বিএনপি আছে, বিএনপি কে কিভাবে গুছিয়ে আনবে সাংগঠনিকভাবে সেই ব্যাপার নিয়ে। এইদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, আওয়ামী লীগ কিভাবে রাজপথে ফিরে আসবে সেই ব্যাপার নিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। মানে দেশের মধ্যে হযবরল অবস্থা। এই হযবরল অবস্থার মধ্যে ডক্টর ইউনূস একেবারে কোণঠাসা অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের পতন হওয়ার সম্ভাবনা বেশি। শুধু ধাক্কা দেওয়া প্রয়োজন। ডক্টর ইউনূসকে এখন মূলত টিকিয়ে রেখেছে এই বিএনপি, জোর করে টিকিয়ে রেখেছে। কারণ জামাত ইসলামীও চাই ভিতরে ভিতরে এই নির্বাচন না হোক, জামাত ইসলামীও চাই একটি বিপ্লবী সরকার গঠন হোক। ডক্টর ইউনূস সরকার যদি পড়ে যায়, তখন বিএনপির কাছে আর কোনো অপশন থাকবে না। কারণ আওয়ামী লীগ তখন যদি রাজপথে ফিরে এসে রাজপথ দখল করে ফেলে, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার প্রধানমন্ত্রী হয়ে যাবে। তখন বিএনপিও বাধ্য হবে জামাত যেটা চাই, এনসিপি যেটা চাই সেটা করতে। তখন বিএনপিও বলবে হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের পতন হয়ে গিয়েছে, তাহলে বিপ্লবী সরকার গঠন করো। তখন তারা এক পক্ষ হয়ে গিয়ে আওয়ামী লীগের সাথে কাউন্টার নিবে। এই পরিস্থিতি ঘটানোর জন্য চেষ্টা করছে জামাত ইসলাম। কিন্তু ডক্টর ইউনূস যদি পতন হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামে, তারা যে বিপ্লবী সরকার গঠন করবে বা ডক্টর ইউনূস পতন হলে তারা বিপ্লবী সরকার গঠন করে ক্ষমতা ভাগাভাগি করে আওয়ামী লীগকে কোণঠাসা করবে, জনগণকে দমিয়ে রাখবে, সম্ভব না। বাংলাদেশের মধ্যে শুধু আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী সমর্থক যদি রাজপথে নামে, তাদেরকে দমানো সম্ভব না। তার সাথে যদি জনগণ থাকে, সম্ভব না। তাই ডক্টর ইউনূস দেশের মধ্যে এখন যে পরিস্থিতি তৈরি করে রেখেছে, ডক্টর ইউনূসের এখন 1 সেকেন্ডেরও ভরসা নাই। নির্বাচনের আগে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস সরকার পড়ে যেতে পারে। আবার বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আলোচনা হচ্ছে, কেয়ারটেকার সরকারও নাকি আসতে পারে। এই বিষয় নিয়ে অনেক ইউটিউবার আলোচনা করেছে। কেন আলোচনা করেছে? কারণ আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছে আব্দুল মোমেন, তিনি নাকি একটা সাক্ষাৎকারে এই সকল বিষয় খোলাসা করেছে। কে হবে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা সেই ব্যাপারও নাকি আলোচনা করেছে। সেদিক দিয়েও কিন্তু ডক্টর ইউনূস চাপা আছে। একদিক দিয়ে কেয়ারটেকার সরকার গঠন হতে পারে ডক্টর ইউনূসের পতন হওয়ার পর, অন্যদিক দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে ডক্টর ইউনূসের পতন করতে পারে। আর সেটা যদি হয়, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা সময়ের ব্যাপার এবং আওয়ামী লীগের কর্মীরা পাগল হয়ে রাজপথে নামবে, জনগণ পাগল হয়ে রাজপথে নামবে এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এখন অনেকেই বলতে পারেন এই ব্যাপারগুলো আকাশ কুসুম চিন্তা ভাবনা। আরে ভাই, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। একদিনের ব্যবধানে, 1 ঘন্টার ব্যবধানে শুধু বাংলাদেশে না, পৃথিবীর রাজনীতির অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এটা তো বাংলাদেশ, এটা ছোট্ট একটা দেশ, এখানে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে। আমরা 2 বছর আগেও চিন্তা করি নেই বিএনপি এত ভালো অবস্থানে আসবে, তারেক জিয়া বাংলাদেশে আসবে এবং জামাত ইসলামের এই স্ট্রং অবস্থা হবে। শেখ হাসিনা সরকারের পতনের 1 সপ্তাহ আগে আপনারা চিন্তা করেছেন? করেন নাই। 1 দিন আগেও চিন্তা করেছেন? করেন নাই। কিন্তু রাজনীতি এমন এক জিনিস, 1 ঘন্টার ব্যবধানে, 1 দিনের ব্যবধানে সকল কিছু পরিবর্তন হয়ে যায়। হয়েছে তো সেম ভাবে এখনো যদি 1 দিনের ব্যবধানে, 1 ঘন্টার ব্যবধানে একটা ডিসিশনের কারণে যদি বাংলাদেশের রাজনীতি আবার পরিবর্তন হয়ে যায়, আপনারা কি অবাক হবেন? অবাক হওয়ার কথা না। এটাকে আকাশ কুসুম চিন্তা ভাবনা না, আকাশ কুসুম চিন্তা ভাবনা না। যে কোনো কিছু বাংলাদেশে এখন হতে পারে। কারণ বিশ্বের অবস্থা দেখেন, প্রত্যেকটা দেশের মধ্যে গোলযোগ লেগে আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গিয়েছে, উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছে। এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরও বিশ্বের অনেক দেশ খেপা। তাই বাংলাদেশে আমেরিকার সমর্থিত যে সরকার আছে তার উপরও খেপা এবং পরবর্তীতে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তার উপরও আমেরিকার অ্যান্টি দেশগুলো খেপা থাকবে। তাই ওই রেজিমকে বেশি দিন টিকতে দিবে না। তাই আওয়ামী লীগ যে ফিরে আসবে সেটা অনিবার্য, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে সেটাও অনিবার্য, এবং আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসবে সেটাও 100% শিওর। পৃথিবীর মধ্যে কোন রাষ্ট্র শাসক আজীবন ক্ষমতায় থাকতে পারে নাই, কোন রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকতে পারে নাই। পতন আজকেও কালকেও হয়েছে। শেখ হাসিনার
শাসনামলও যারা আওয়ামী লীগের নেতা ছিল তারা মনে করেছে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে, তারা যা ইচ্ছা তা করেছে, কর্মীদেরকে মূল্যায়ন করে নাই। পরবর্তীতে 16 বছর পর হলো আওয়ামী লীগের পতন হয়েছে। তো তাই এখনো যারা বিএনপির নেতাকর্মী আছে, জামাতের নেতাকর্মী আছে, তারা যদি মনে করে থাকে তাদেরও কখনো পতন হবে না, যা ইচ্ছা তা করে যাচ্ছে, করেই যাবো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে থাকবে, আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাবো, আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখবো, এটা সম্পূর্ণরূপে তাদের ভুল ধারণা। তাদেরও পতন হবে, সেটা হয়তো বা একদিন আগে বা একদিন পরে। 100% পতন অনিবার্য, কারণ এটা ইতিহাস বলে। তাই ডক্টর ইউনূসের যে এখন অবস্থা আছে খুবই ভয়াবহ। হয়তোবা মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে অনেক কিছু প্রচার করা হচ্ছে না, কারণ হাহাকার চলতেছে। মানুষ আওয়ামী লীগের শাসনামলের সাথে ডক্টর ইউনূসের শাসনামল কম্পেয়ার করছে। ডক্টর ইউনূসের শাসনামলে গ্যাস এখন 3000 টাকার কাছাকাছি, আর আওয়ামী লীগ সরকারের আমলে 1000 থেকে 1200 টাকা পাওয়া যেত। আওয়ামী লীগের শাসনামলে বাজারে গেলে 500 টাকা দিয়ে যে বাজার করা যেত, এখন ডক্টর ইউনূসের শাসনামলে তা 1.5 থেকে 2000 টাকার উপর চলে যায়। রিকশালারা এখন আগে যে বাজার করতে পারতো ইনকাম দিয়ে, সে বাজারটা এখন করতে পারছে না, বরং ইনকামও কমে গিয়েছে। তাদের এখন হাহাকার চলতেছে। তৃণমূল লেভেলের লোকেরা খুবই কষ্টে আছে, তারাই এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য পাগল পাগল হয়ে গিয়েছে। তারাই সবার আগে বুক পেতে দিবে আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার জন্য যদি রাজপথে নামে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই যতই চেষ্টা করুন, যতই আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখার চেষ্টা করুন, যতই আওয়ামী লীগের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করুন, এই আওয়ামী লীগকে দমাতে পারবেন না। এই আওয়ামী লীগের পাশে এখন বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগ রাজপথে নামলে, সাধারণ জনগণ রাজপথে নামলে এদেরকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের মধ্যে কোনো শক্তির নাই। এটা হচ্ছে বাস্তবতা। তাই নির্বাচনের আগের সময়ে বাংলাদেশে কি হয় সেটা দেখার বিষয় আছে, এবং যেটাই হবে খুবই ভয়াবহ হবে। আর যদি বাংলাদেশে ওই রকম ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি না হয়, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্যই ভালো। আর যদি সৃষ্টি হয় তবুও ভালো, অন্তত আবার আওয়ামী লীগ সরকার আসলে, শেখ হাসিনা দেশে ফিরে আসলে একটা স্টেবল অবস্থা হবে। কারণ আওয়ামী লীগ সরকার শাসন আমলে বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় ছিল। যতই স্বৈরাচার শাসন ছিল বলেন, যত স্বৈরশাসক বলেন, যত দুর্নীতি করেছে বলেন, অন্তত বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। দেশের এই খারাপ পরিস্থিতি তৈরি হয়নি, দ্রব্যমূল্যের এত দাম হয়নি, কষ্ট করে নাই মানুষ। যে মানুষ আগে দৈনিক 1000 টাকা কামাতো, সে মানুষ এখন 500 টাকা কামাচ্ছে। তাদের মনে খুবই কষ্ট, তারা বুক ফেটে যায়, মুখ দিয়ে কিছু বলতে পারে না ভয়ে। তারপরে এখন অনেকে বলা শুরু করে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। তাই যে কোনো মুহূর্তে বাংলাদেশে লাখ লাখ মানুষ নামার আশঙ্কা আছে। আমি বলে দিলাম, হয়তো নির্বাচনের আগে বা নির্বাচনের পরবর্তী সময় কিন্তু নামবে, এটা 100%। আওয়ামী লীগের কর্মী নামা লাগবে না, বাংলাদেশের সাধারণ মানুষই বাধ্য হয়ে নামবে। দেশের মধ্যে এখন অঘোষিত দুর্ভিক্ষ চলছে, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।